গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা অনেক অনেক ভালোবাসা। আজ নববর্ষের দিনেই আমার ইচ্ছা হলো আজকের দিনটা একটা সুন্দর ব্লগের মাধ্যমে তুলে ধরতে। জানি না কতটা সফল হব, তবে শুরু করলাম এখান থেকে। প্রথমেই বলে রাখি, এটা তেমন কোনো স্পেশাল কিছু নয়। সারাদিন যেটা করব আমি সেটাই একটা ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এখন সময় সকাল 6:35। আমি চলে এসেছি আমাদের জমিতে এই ঘরটার আগুন করতে। এই জমিটা আমাদের ঘরের একদমই পিছনে, আর বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা জমি রয়েছে যেখানে ঠাম্মা অনেক ভোরবেলা গিয়ে আগুন দিয়ে এসেছে। দেশলাই মাত্র 4টে কাঠি ছিল, যেটা শেষ হয়ে যায় আমাকে আবারও দেশলাই কিনতে যেতে হয়েছিল। মাঠের মধ্যে হাওয়ার বেগ একটু বেশি হওয়ায় আগুন জ্বালানোটা একটু ডিফিকাল্ট ছিল। তার মধ্যে আমি খড়ের পরিমাণটা নিয়েছিলাম অনেকটাই বেশি। যাই হোক, বাড়িতে এসে একটু কাজ গুছিয়ে ভাইকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম, আর আমি বসেছিলাম সবজি কাটতে। সবজি কাটাকুটি মোটামুটি কমপ্লিট করে তখনও পর্যন্ত ভাই বাজার থেকে না আসায় ঠাম্মা দেখলাম নিম হলুদ বেটে রেখে দিয়েছে। তাই ভাই না আসা পর্যন্ত টাইম ওয়েস্ট না করে নিম হলুদটা গায়ে মেখে নেওয়ায় আমি বেস্ট মনে করলাম। বাংলা নববর্ষের দিন সকালবেলা যদি নিম হলুদ মেখে স্নানই না করি, তাহলে বোধহয় বাঙালির নববর্ষটা অসম্পূর্ণ রয়ে যায়। কার কেমন লাগে আমি বলতে পারবো না, তবে নিম হলুদ মাখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি কিছুটা মেখে বাকিটা ভাইয়ের জন্য রেখে দিলাম। ভাই সব বিষয় অতটা না করে না, ও চুপচাপ মেখেই নেয়। এখানে একটা থালায় একটু নিম হলুদ মাখানো জল আর তাতে কিছুটা দুর্বা ঘাস দিয়ে রেখে দিয়েছি। ওই জলটা রাখার কারণ সন্ন্যাসীরা ওই জলের মধ্যেই ত্রিশূল দিয়ে ঝুল খেলবে। বাড়ির যেসব পুরুষ সদস্য রয়েছে তাদের যাতে আয়ু বৃদ্ধি পায়, তার জন্যই কামনা করে ওরা। আজকেই সন্ন্যাসীরা তাদের উত্তরে ফুলে ফেলবে আর আবারও আগের মতো নর্মাল জীবনে ফেরত যাবে। এখন বাজে 11টা আর আমি বসিয়েছি রান্না। তো আজ নববর্ষের দিনে ভাইয়ের ইচ্ছা হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর সাথে চিকেন কষা খাওয়ার। তো সেই মতোই হচ্ছে রান্না। আমি ওকে বলেছিলাম আজকের দিনে বাঙালি খাবার খেতে হয়, কিন্তু না, ও শুনবে না। এটা চিলি চিকেনের পকোড়াটা ফ্রাই হবে, তার জন্য সমস্ত কিছু মিক্সড করে রেখে দিয়েছি। আর এখানে ফ্রাইড রাইসের জন্য ভেজিসগুলো ফ্রাই করছি। মা বাড়িতে থাকলে প্রতি বছরই 7-8 রকমের ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, মাংস, মাছ, চিংড়ি, পুঁই শাকের ঘন্ট, ডাল, টক ডাল, এইসব ধরনের রান্না হয়। তো এবছরটা একটু আলাদা হয়ে গিয়েছে মা বাবা না থাকায়। প্রথমে আমি রান্না করছিলাম উনানে, যেখানে তোমরা এখন ভাইকে দেখলে। তো আমি ভাতের ফ্যান ঝাড়তে গিয়ে ভাতের ফ্যানটা পড়ে আমার পায়ে। তো তারপরে আমি উনানের কাছে বসতেই পারছিলাম না, পাটা প্রচন্ড জ্বলছিল। শেষে ভাই যায়, ও উনানের মধ্যে চিকেনটা কষে নেয়, আর আমি গ্যাসের মধ্যে ফ্রাইড রাইসটা আর চিলি চিকেনটা বানিয়ে নিয়েছিলাম। প্রায় 1:30 বেজে গিয়েছে। এখন ঠাকুরের ভোগ দিতে হবে। ফুল টুল সব তোলাই আছে। এখন চলো ঠাকুর ঘরটা সারি। বৈশাখ মাসের প্রথম দিন তুলসী মঞ্চের মাথায় এইরকম একটা ঝাড়া মালসা বাঁধতে হয়, যেটা সারা বৈশাখ মাস জুড়েই এইরকম ভাবে বাঁধা থাকবে। আর বৈশাখ মাসের শেষ দিনে এটাকে হরির লোট দিয়ে তারপরে খুলতে পারবে। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার মাঝে ঝাড়িবা অন্তিম করে তুলসী। এই গরমের টাইমটাতে গাছে এত করে ফুল ফোটে যে বাজার থেকে অতটা ফুল কিনতেই হয় না। বাড়িতেই এত করে ফুল ফোটে যে সুন্দর করে মন্দিরটা সাজিয়ে পুজো দিতে পারি। দেখা তো কেমন সুন্দর লাগছে তুলসী মঞ্চটা। অপরাজিতা আর জবা ফুলে কত সুন্দর সেজে উঠেছে। আর শুধু সিংহাসনটা একবার দেখো কতটা সুন্দর লাগছে, ফুলে ফুলে একদম ভরে গিয়েছে সিংহাসনটা। চলো ঠাকুরঘরের কাজ শেষ, আর এবার লাঞ্চ টাইম। তো এইটুকু রান্না বান্না করতে এত সময় লেগে গেল, এখন 2:30 বাজে। আসলে আজকে রান্নার থেকে অন্যান্য কাজের চাপ একটু বেশি ছিল। যেহেতু বছরের প্রথম দিন, এমন অনেক কাজ করতে হয়েছে যেগুলো আমি সারা বছরে কোনোদিনও করিনি। তো যার জন্য সেই সব সময়গুলো গিয়েছে, সেখানে অনেকটা করে সময় গিয়েছে। আর তার উপরে আমাদের দুজনের জন্য রান্নাটা হলেও আরও 3 জনের জন্য এক্সট্রা খাবার গিয়েছে বাড়ি থেকে। তো যার জন্য সব কিছু পরিমাণে অনেক বেশি বানাতে হয়েছে, যেখানে সময় গিয়েছে। আমাদের কাছে তো সবটাই শেয়ার করি যতটা শেয়ার করা যায়। তো সেই সুবাদে তোমরা জানোই যে লাস্ট 1 বছর ভাই কর্মসূত্রে বাইরে ছিল, আর ও এগুলো খেতে ভালোবাসে বলে কিন্তু বাড়িতে সেরকম ভাবে রান্না হয়নি এগুলো 1 বছরে। ভাইয়ের ইচ্ছাতে হলেও আজকের লাঞ্চটা কিন্তু বেশ দুর্দান্ত হয়েছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা উঠে গেছিলাম একটা বৌদির কাছে। আমার নববর্ষের জামা আর ভাই যে জামাটা এনেছিল সেগুলো কোনোটাই অল্টার করা হয়নি, তো ড্রেসগুলো অল্টার করতে নিয়ে গিয়েছিলাম। তো গিয়ে দেখছি বৌদি বাড়িতে নেই। তো আবার বাড়িতে ফেরত এসে দেখছি আকাশে মেঘ করেছে, আর ছাদে দেওয়া রয়েছে কড়াই। এই কড়াইগুলো পাড়ার 2জন মহিলা মিলে তুলে দিয়েছে। তো ওনারা তুলে দেওয়ার পরে আমি এরকমভাবে ছাদে ঢেলে দিয়েছিলাম। শুকনো হয়ে গেলে কড়াই অটোমেটিক্যালি বার হয়ে আসবে। এখনই একটা দুটো কড়াই ফেটে বার হয়ে এসেছে, দাঁড়াও আমি দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে কড়াই। এটাকে চৈত্রমুখ কড়াই বলা হয়। এটা থেকে মুগের ডাল তৈরি হবে। আর আমাদের এই যে কড়াইটা, এটা হচ্ছে সোনামুগ ডালের কড়াই। মুগ ডালের যে বিভিন্ন ভাগ হয় তা তো তোমরা জানো। তো তার মধ্যে সোনামুগ ডালটা সব থেকে বেশি ডিমান্ডিং, আর এটাই হচ্ছে সোনামুগ ডালের কড়াই। আকাশে মেঘ করেছে, জানি না বোঝাতে পারছি কিনা।
তো আমাকে এই কড়াইগুলো এক্ষুনি তুলতে হবে, না হলে রাতে বৃষ্টি এলে খুব সমস্যা হয়ে যাবে। তার জন্য একটা ঝাঁটা আর গামলা নিয়ে আমি চলে এসেছি ছাদে। চলো এখন কড়াইগুলো ঝটপট তুলে ফেলি। কড়াই তুলে স্নান করে সন্ধ্যা দিয়ে আমি হয়ে গেছি রেডি। এখনই 8:30 9টা মতন বাজে। তো আমি আর ভাই যাবো এখন গোষ্ঠ মেলায়। আর এটা হচ্ছে আমার নববর্ষের আউটফিট। তো কোন জামাটা পরবো, 3টে জামা, তার মধ্যে কোনটা পরবো চুজ করে উঠতে পারিনি, তো ভাইটা চুজ করে দিয়েছে। কপালটা একটু ফাঁকা মনে হচ্ছিল, তাই একটা টিপ পরেছিলাম। তো টিপ ছাড়াই বোধহয় বেটার লাগছিল, কি জানি, তখন তো টিপ পরতে ইচ্ছা করেছিল বলে পরে নিয়েছিলাম, বাট এখন দেখছি টিপ ছাড়াই বেটার ছিল, টিপটা না পরলেই ভালো হতো। যাই হোক, চলো তাহলে এখন গোষ্ঠ মেলায় যাওয়া যাক। আমাদের এখানে ওই দিন গোষ্ঠ মেলা অনেক জায়গাতেই হয়, আমাদের গ্রামে হয় না, বাট আমাদের পাশের গ্রামে হয় একটা, আর একটা হয় স্টেশনের একদম কাছাকাছি। তো আমরা বাড়ির কাছে যেটা হয় ওটাতেই প্রতি বছর যাই, বাট এবছর ঠিক করেছিলাম যেটা দূরে হয়, মানে স্টেশনের কাছে যেটা হয় ওটাতে আগে যাব, তারপরে আমরা বাড়ির কাছেরটা দেখে বাড়ি চলে আসবো। একবার শুধু তাকিয়ে দেখো কতগুলো রাধাকৃষ্ণ এসেছে। তো আমাদের বাড়ির কাছে যেটা হয় ওখানে কিন্তু এত রাধাকৃষ্ণ আসে না। এখানে একটা কথা বলে রাখি, যারা জানো না গোষ্ঠ মেলা কি, তাদের জন্যই বলি। তো গোষ্ঠ মেলা মেনলি হয় রাধাকৃষ্ণকে উপলক্ষ করে। এগুলো সবই কারোর না কারোর বাড়ির ঠাকুর, প্রত্যেকেই এরকম ভাবে নাচতে নাচতে আনন্দ করতে করতে ওই যে দেখো সিংহাসনের মধ্যে করে গোপালকে নিয়ে আসে মেলাতে। দর্শন করার পরে আমরা একটু মেলা ঘুরি আর তারপরে যাই ফুচকা দোকানে। প্রথমে খেলাম জল ফুচকা, আর সেটা অতটা ভালো না লাগায় তারপরে নিলাম 1 প্লেট দই ফুচকা। ফুচকা খেতে খেতেই জানতে পারলাম এখানে নাকি মোষের লড়াই হচ্ছে। তো আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় সত্যি সত্যি মোষ এসে লড়াই করছে, তারপরে দেখলাম না, এগুলো সব নকল মোষ, শুধুমাত্র মানুষকে আনন্দ দেওয়ার জন্যই ওনারা এরকম সেজেছেন। সে যাক, আসল হোক বা নকল হোক, ব্যাপারটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং ছিল। মোষগুলো দেখলাম একটুখানি লড়াই করার পরে আবার গিয়ে রেস্টও নিচ্ছে, মানে যেরকম অরিজিনাল মোষ করে থাকে সেরকমই ওরা করছিল। কিছুক্ষণ লড়াই দেখার পরে আবার মেলাতে গেলাম কিছু কেনার মতো আছে কি দেখতে, কিন্তু এই পুরো মেলাটাতে বেশিরভাগ সব খাবার দোকান ছিল, মানে ওই কিছু কেনার মতো সেরকম কিছু দোকান ছিল না খুব একটা। আর এখানে এই যে জটলাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওই ষাঁড়ের লড়াই দেখার জন্য তৈরি হয়েছে। আর তারপর আমি খাচ্ছিলাম আইসক্রিম, আর ভাই যেহেতু আইসক্রিম খায়নি তো লস্যি খাবে বললো বলে ওর জন্য এখানে তৈরি হচ্ছে লস্যি। আর খাওয়া দাওয়া হয়ে যেতেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ প্রায় 15-10টা বেজে গিয়েছে। আর এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে মেলাটাতে। আর এখন দেখো 10টা বাজে, কিন্তু এখনো পর্যন্ত সবে মাত্র 4টে ঠাকুর এসেছে। এখানে একটু রাত করেই ঠাকুর আসে, মানে যত রাত হবে তত ঠাকুর আসবে আরো বেশি। এখন তো এই মেলাটাতে সেরকম ভাবে কিছুই হয় না। আগে এখানে মানুষ ঠাকুর তৈরি হতো, আর প্রত্যেকেই এত সুন্দর করে সাজতো, সবকিছু একদম অরিজিনাল মনে হতো। সেগুলো আর কখনো ফিরে আসবে না, কারণ একবার কোনো কিছু বন্ধ হয়ে গেলে সেটা নতুন করে চালু হওয়া অতটাও সহজ ব্যাপার নয়। এগুলো আমি মেলাই থেকে কিনেছিলাম, 4টে 120 টাকা বলেছিল, আমি 100 টাকা দিয়ে কিনেছি। চলো আজ তবে এই পর্যন্ত। ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল, আর আমি জানি অনেক উল্টো পাল্টা বক করেছি বেকার। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, বাই।